আমাদের কি দেওয়া থাকতো, ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন বা ভেলোসিটি টাইম ইকুয়েশন, যদি এক্স ফাংশন অফ টি বা ভি ফাংশন অফ টি অর ভি ফাংশন অফ এক্স যদি দেওয়া থাকতো, সেক্ষেত্রে সেখান থেকে আমরা কিভাবে অজ্ঞান করতাম সেটা শিখেছিলাম। তারপরে আমরা শিখেছিলাম যে ভেরিয়াস ফোর্সের জন্য আমরা কিভাবে অজ্ঞান করব। যদি ফোর্স ফাংশন অফ এক্স হয় তবে তারপরে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে অজ্ঞান। আর তারপরে করেছিলাম আমরা ফোর্স অ্যাজ এ ফাংশন অফ টাইম। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে আমাদেরকে অজ্ঞান করতে হবে সেটা আমরা শিখেছিলাম। আজকে যেটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফিল্ড। আমরা কাকে বলবো? ফিল্ড অ্যান্ড ফোর্স। কনজারভেটিভ ভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ, সরি, নন কনজারভেটিভ ফিল্ড। প্রথমে আমরা ফিল্ড শিখি, তারপরে আমরা ফোর্স শিখব। তোমরা অনেকেই জানো কনজারভেটিভ ফিল্ড কাকে বলে। কনজারভেটিভ ফিল্ড হচ্ছে সাচ টাইপ অফ ফিল্ড যেখানে অজ্ঞান, এমনি তো নর্মাল তো তোমরা জানোই ফিল্ড কাকে বলে, যেরকম তোমরা পড়েছো ফিল্ড কি কি পড়েছো। ফিল্ড পড়েছো তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পড়েছো। তারপরে পড়েছো তোমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড, তারপরে ম্যাগনেটিক ফিল্ড। এগুলো ফিল্ড তোমরা অলরেডি পড়েছো। এখানে যে তিনটা ফিল্ডের আমি নাম বললাম, সে তিনটা ফিল্ডই কিন্তু কনজারভেটিভ ফিল্ড। এবার আমরা কনজারভেটিভ ফিল্ড কাকে বলবো, কি কি শর্ত থাকলে তাকে কনজারভেটিভ ফিল্ড আমরা বলতে পারি। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন কি হতে হবে? কন্ডিশন হচ্ছে কি, যে যদি এরকম হয় যে ফিল্ডে ধরো এটা একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, ফিল্ডের মধ্যে দুটো পয়েন্ট, এখান থেকে একটা পার্টিকেলকে, এ পয়েন্ট থেকে একটা পার্টিকেলকে আমি বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, সে এই পাথে আমি নিয়ে যেতে পারি, ধরো এই পাথে নিয়ে যেতে পারি, সোজা স্ট্রেট এই পাথে নিয়ে যেতে পারি। এরকম হতে পারে যে আমি এরকম আঁকা বাঁকা পথে নিয়ে গেলাম, সেটা হতে পারে। কিন্তু যদি এই অগডানটা, যখন আমি একটা পার্টিকেলকে একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে যে অগডানটা সেটা যদি সেম হয়, মানে পাথের উপরে যদি ডিপেন্ড না করে, এই যে পাথগুলো আছে, এই পাথ বা এই পাথ বা এই পাথ, কোন পাথে নিয়ে গেলাম সে পাথের উপরে যদি ডিপেন্ড না করে, তাহলে এই ধরনের ফিল্ডকে আমরা বলবো কনজারভেটিভ ফিল্ড। আর যদি পাথের উপর ডিপেন্ড করে, তাহলে সেটাকে বলবো আমরা নন কনজারভেটিভ ফিল্ড। কনজারভেটিভ ফিল্ডের এক্সাম্পল তো এই তো এখনই লিখলাম, যেটা এই যে তোমার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এগুলো হলো কনজারভেটিভ ফিল্ডের এক্সাম্পল। আরো এক্সাম্পল হতে পারে তোমার যেগুলো তোমার সেন্ট্রাল ফোর্স হয়, সেন্ট্রাল ফোর্সের জন্য যে ফিল্ড গুলো আছে সেগুলো হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। এবার তাহলে এখান থেকে বলো, এই শর্ত থেকেই যদি আমি বলি যে ইনিশিয়াল পয়েন্ট এটা এবং ফাইনাল পয়েন্টও এটা, মানে কোনো একটা পার্টিকেল যে কোনো পথে ঘুরে আবার এখানে যদি চলে আসে, তাহলে এক্ষেত্রে ক্লোজ পাথ যেহেতু, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পাথ যেহেতু সেম, তাহলে সেক্ষেত্রে অগডানের ভ্যালু, টোটাল অগডানের ভ্যালু কত আসবে? 0 আসবে। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে, আমি এখনই তোমাদের ম্যাথ দেখাবো যেটা এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। তাহলে কনজারভেটিভ ফিল্ডের আমরা কি কি শিখলাম। এটা হচ্ছে ডেফিনেশন, আমরা লিখতে পারি কনজারভেটিভ ফিল্ড কি করবে। কনজারভেটিভ ফিল্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। তাহলে এখানে দেখি আমি ডেফিনেশন আমার লেখা আছে, এটা আমরা দেখি, দেখা যাক। তাহলে কনজারভেটিভ ফিল্ডের আমাদের ডেফিনেশনটা দেখা যায়। তাহলে আমাদের 7 নম্বর পেজ, 10 নম্বর পেজ অবধি হয়েছিল।
তাহলে দেখো, অগডান, কনজারভেটিভ ফিল্ড কাকে বলবো? কনজারভেটিভ ফিল্ড বলছে কাকে? ইন কনজারভেটিভ ফিল্ড অগডান বাই দ্য ফোর্স লাইন, অগডান বাই দ্য ফোর্সকে আমরা কি বলি? লাইন ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স, দ্যাট ইজ ফোর্স ডট ডিএল, তার ইন্টিগ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা ভালো করে দেখো, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ, পাথের উপর ডিপেন্ড করবে না, ফলোড বিটুইন অ্যানি টু পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে যে পাথ ইন্টিগ্রেশন সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ মানে পাথের উপর ডিপেন্ড করবে না। এখানে দেখিয়ে দিয়েছি, দেখো এখান থেকে একটা পার্টিকেলকে বি পয়েন্ট আমি নিয়ে গেছি, যেটা আমি দেখালাম একটু আগে। সেক্ষেত্রে ওয়ার্ক ডান এ বি পাথে যাই বা বি এস, এ বি পথে, এ থেকে বিতে যাচ্ছি আমরা, এই এ পথে যাই, বা বি পথে যাই, এই পথে যাই, বা সি পথে যাই, ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে? সেম আসবে। লাইন ইন্টিগ্রাল দিয়েও দেখিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমি এ থেকে বিতে যাচ্ছি, সেখানে যা ওয়ার্ক ডান হচ্ছে, এ থেকে বিতে বি পাথে গেলে ওয়ার্ক ডান সেম হচ্ছে, এ থেকে বিতে সি পাথে গেলে ওয়ার্ক ডান সেম হচ্ছে। এবার কনজারভেটিভ, কি বললাম একটু আগে? ইন কনজারভেটিভ ফিল্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, লাইন ইন্টিগ্রাল যেটা বললাম, ওভার এ ক্লোজ পাথ, একটা যদি ক্লোজ পাথ নিই, সেই ক্লোজ পথে টোটাল ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে? 0 আসবে, যেটা একটু আগে আমি বলছিলাম। ধরো এখান থেকে একটা পয়েন্টকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, তারপর এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে গেলে আমার ওয়ার্ক ডান পজিটিভ, এক্ষেত্রে গেলে ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে এখানে ওটাই দেখিয়েছি যে ডাব্লিউ এ বি এ পাথে প্লাস ডাব্লিউ বি এ বি পাথে ইকুয়ালস টু ভ্যালু আসছে আমার 0। তাহলে W in any closed path, in any closed path equals to 0। এটাকে ডিপেন্ড করে একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে দেখে নাও, তারপর এটা দেখাচ্ছি। তাহলে একটা প্রবলেম দিয়েছি, এ বডি মুভস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কনজারভেটিভ ফোর্স, এই জায়গাটা ভালো করে দেখো। তার মানে কনজারভেটিভ ফোর্সের ইনফ্লুয়েন্সে একটা বডি মুভ করছে। ইফ ডাব্লিউ এ বি, এ থেকে বি তে যাওয়ার সময়, মানে এই যে এ থেকে বি তে যখন গেছে, তখন সেক্ষেত্রে অকডানের ভ্যালু কত হয়েছে? 10 জুল। WBC, বি থেকে সিতে যাওয়ার সময়তে অকডান হয়েছে 5 জুল। তাহলে WBC যেটা, সেক্ষেত্রে অকডান আমার হয়েছে 5 জুল। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন এসি, তাহলে এ থেকে যদি সিতে যখন আমরা আসবো, তখন ওয়ার্ক ডান কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা একটু আগে দেখলাম, যেহেতু ক্লোজ পাথ, ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে এ, তাহলে আমরা কি লিখবো? ডাব্লিউ এ বি প্লাস WBC প্লাস ডাব্লিউ সি এ ইকুয়ালস টু কত হবে? 0 হবে। এর ভ্যালু পুট করো, যে ভ্যালুগুলো আমার দিয়েছে সেই ভ্যালুগুলো পুট করলেই হবে। তাহলে ডাব্লিউ এ এর ভ্যালু বলেছে আমাকে 10, তারপরে হচ্ছে WBC এর ভ্যালু বলেছে 5 প্লাস WCA ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি WCA ইকুয়ালস টু -15 জুল। তার মানে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে এ থেকে যখন, সরি, সি থেকে যখন এতে আসবো, তখন ওয়ার্ক ডান আমার হবে -15 জুল। তাহলে এটা হয়ে গেল। তাহলে কনজারভেটিভ ফিল্ড এর উপর ডিপেন্ড করে একটা প্রবলেম আমি করালাম। এবার হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কাকে বলবো? কনজারভেটিভ ফিল্ডে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কনজারভেটিভ ফিল্ডে যে ফোর্স কাজ করবে সেটাকে বলবো আমরা কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স, আর ডেফিনেশন এখান থেকে লেখা আছে, এখান থেকে দেখে নাও ডেফিনেশন কি লেখা আবার। ফোর্স ডিউ টু কনজারভেটিভ ফিল্ড আর কল্ড কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফিল্ডে যে ফোর্স কাজ করবে, মানে ইলেকট্রো, তোমাদের যে ফিল্ড গুলো আমি বললাম, তোমাদের ফিল্ড বললাম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তারপরে তাহলে আমি তোমাদের কি কি ফিল্ড বললাম? ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে এখানে যে ফোর্স কাজ করবে, এখানে কি ফোর্স কাজ? কুলম্ব ফোর্স। তাহলে এখানে কুলম্ব ফোর্স, দুটো চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কাজ করে, সেটাকে সেটাকে আমরা বলছি যে কনজারভেটিভ ফিল্ড। তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এখানে যে ফোর্স কাজ করে সেটা কি? নিউটন লয়ের জন্য যে নিউটন ল আমরা যেটা করেছিলাম, দুটো মাসের মধ্যে M1 আর M2 মাস আছে, তাদের মধ্যে যে ফোর্স অ্যাট্রাকশন হচ্ছে সেটা, বা ফিল্ডের মধ্যে একটা মাসকে রেখে দিয়েছি, তাকে সে অ্যাট্রাক্ট করছে যে ফোর্স দিয়ে, সেটাকে আমরা বলছি সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সেটাকে বলছি আমরা কনজারভেটিভ ফোর্স। একরকম ভাবে ম্যাগনেটিক ফোর্সও বলতে পারি। হ্যাঁ, এখানে একটা বলে রাখা, এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হচ্ছে না, তখন যে ফোর্সটা কাজ করছে সেটা কনজারভেটিভ। বাট যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে, যদি ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয়,
ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, যদি ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ফোর্সটা কাজ করবে, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে। এবার এর ফলে তোমরা পড়েছিলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে, যখন আমি তোমাদের ম্যাগনেটিজম পড়াই তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে বলেছিলাম কি, যে কারণের জন্য কি বলছে তোমার ইএমএফ ডেভেলপ হচ্ছে, সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তাহলে ইএমএফ যে কারণের জন্য ডেভেলপ হচ্ছিল সে তার সৃষ্টির কারণকে কি করে বাধা দেবে। তার মানে তখন যে ফোর্সটা তৈরি হচ্ছিল, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যে ফোর্স, তাহলে সে ফোর্সটা কিন্তু নন কনজারভেটিভ ইন নেচার হবে। আমি লিখিয়ে দিয়েছি, তোমাদের নোটসে আছে। কিন্তু যদি এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্যাটিক সিচুয়েশনে থাকে তখন যে ফোর্সটা হবে সেটা কিন্তু হবে কনজারভেটিভ ইন নেচার। এটা দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা তোমরা দেখে নেবে। তাহলে এখানে দেখো, তার ডেফিনেশন তো বললামই আমি। এক্সাম্পল, একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স বললাম, ইলাস্টিক ফোর্স। ইলাস্টিক ফোর্স মানে কি, ধরো একটা স্প্রিংকে, ধরো এরকম একটা স্প্রিং আছে, ধরো একটা এইরকম স্প্রিং ছিল, তুমি সেটাকে ফোর্স অ্যাপ্লাই করে এদিকে আর এদিকে ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে ইলংগেট করলে, বাড়ালে, তাহলে এখন যদি এরকম ভাবে বেড়ে যায়, তাহলে এখন দেখো যে ফোর্সটা কি চাইবে, কন্ট্যাক্ট হতে এদিকটা কন্ট্যাক্ট করতে চাইবে। এখন যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমরা বলতে পারি ইলাস্টিক ফোর্স একটা বলতে পারি। তারপরে কোনো একটা অবজেক্টকে ডিফর্ম করলেও যে ফোর্স কাজ করবে সেটাকেও আমরা বলতে পারি ইলাস্টিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স একটা আগে বললাম, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কি হতে হবে, নন ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হতে হবে। যদি নন ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয় তবে যে ফোর্সটা কাজ করবে, সেটাকে আমরা বলবো নন ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হলে, তবে সেটাকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স। অ্যান্ড অল দ্য সেন্ট্রাল ফোর্স আর কনজারভেটিভ ইন নেচার। সেন্ট্রাল ফোর্স কাকে বলে, সেন্ট্রাল ফোর্সের তো আমরা ডেফিনেশন অনেকে হয়তো জানো। সেন্ট্রাল ফোর্স হচ্ছে কি, সেটা সেইগুলোই ফোর্স যেগুলো ফোর্স শুধুমাত্র কার উপরে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। ডিস্টেন্সের উপর এনি হাউ ডিপেন্ড করতে পারে, এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এন ইকুয়ালস টু 1 টু ফ্র্যাকশন, যে কোনো ভ্যালু হতে পারে, যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, যে কিছু ভ্যালু হতে পারে। আর এফ ডাজ নট ডিপেন্ড অন থিটা, তার মানে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না। মানে এরকম ভাবে বলতে পারি, এখানে একটা চার্জ আছে, ধরো এখানে একটা চার্জ আছে, সেন্ট্রাল ফোর্সের একটা এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি। এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যা হবে, যদি আমি করি কি ডিস্টেন্সটা সেম রেখে এই চার্জটাকে এখানে নিয়ে আসি, মানে Q2 চার্জটাকে যদি আমি এখানে নিয়ে আসতাম, তবুও ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যেটা কাজ করছিল সেটার ভ্যালু কি হবে, সেমই থাকবে। কেন, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না। তাহলে এটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করবে না। তাহলে এফ ডাজ নট ডিপেন্ডস অন থিটা। তাহলে এই ধরনের যদি ফোর্স হয় তাহলে সেটাকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স। তাহলে যে কোনো সেন্ট্রাল ফোর্স যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স। টোটাল ওয়ার্ক ডান ইন এ রাউন্ড ট্রিপ অলওয়েজ জিরো, যেটা আমি একটু বললাম যে ক্লোজ পাথে ওয়ার্ক ডানের ভ্যালু জিরো হয়। এই যে এখানে একটু আগে বললাম, যেটাতে একটা প্রবলেমও করালাম, এই যে এটা। তারপরে কি বলেছে, ইটস ওয়ার্ক ডান ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর শুধুমাত্র ডিপেন্ড করবে, কোন পাথে গেছি সে পাথের উপর ডিপেন্ড করবে না। পাথের উপর, পাথ ডাজ নট ম্যাটার, পাথের উপরে ডিপেন্ড করবে না। কনজারভেটিভ ফোর্স স্টোর ইটস ওয়ার্ক ডান ইন এ স্পেশাল ফর্ম অফ এনার্জি হুইচ উই উইল কল পোটেনশিয়াল এনার্জি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কনজারভেটিভ ফোর্স যে অর্ক করে সেটা কিন্তু কোনো কাইনেটিক এনার্জির ভ্যালু চেঞ্জ করে না। ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও, কনজারভেটিভ ফোর্স শুধুমাত্র কি করে, কনজারভেটিভ ফোর্স তার যে অর্ক করছে সেটা কি করবে, একটা স্পেশাল ফর্ম অফ এনার্জি, স্পেশাল ফর্ম অফ এনার্জিতে কি করবে, এটা স্টোর করবে। এবং সেই স্পেশাল ফর্ম অফ এনার্জিকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। কনজারভেটিভ ফোর্স কোনো কাইনেটিক এনার্জির গেইন বা লস করে না, এটা ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও।
তাহলে কনজারভেটিভ ফোর্স গেল, এবার হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স, তাহলে কনজারভেটিভ ফোর্স থেকে আমরা শিখে গিয়েছি যে ক্ষেত্রে কি দেখলাম, যে ওখানে কি দেখলাম যে পাতের উপরে ডিপেন্ড করবে না, শুধু ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে কি হবে, তার উল্টো হবে, পাতের উপরে ডিপেন্ড করবে। তাহলে নন কনজারভেটিভ ফোর্স আর দোজ, লেখা আছে নন কনজারভেটিভ ফোর্স আর দোজ হুইচ আর অলওয়েজ লস এনার্জি ইন এ ফর্ম অফ হিট, লাইট অ্যান্ড সাউন্ড। সে কি করবে, কনজারভেটিভ ফোর্স কখনো এনার্জি গেইন করবে না, শুধু কি করবে, এর কাজই হলো এনার্জি লস করা। ইটস ক্যান নট গেইন এনার্জি, যেটা আমি লিখে দিয়েছি, ওই যে ইমোজি দিয়েছি, যে কখনো কনজারভেটিভ ফোর্স এনার্জি গেইন করতে পারবে না। সবসময় কি করবে, কনজারভেটিভ ফোর্স এনার্জি লসই করবে। এক্সাম্পল কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল যেরকম, সরি নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি, কাইনেটিক ফ্রিকশন আমি বলতে পারি, এয়ার ড্র্যাগ হতে পারে আমাদের, ভিসকাস ফোর্স হতে পারে, ইম্পালসিভ ফোর্স হতে পারে। এই যে ইনডিউসড ফোর্স, যেটাকে আমি বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে যে ফোর্সটা ইনডিউসড হয় সেটা হচ্ছে ইনডিউসড ফোর্স, সেটা কিন্তু নন কনজারভেটিভ ফোর্স। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এটা, কেন ওই এমসিকিউ বা থিওরিটিক্যাল পার্টে এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। নোট দিয়ে লিখে দিয়েছি, দেখো উই উইল ডিসকাস অনলি, আমরা শুধু কনজারভেটিভ কাইনেটিক ফ্রিকশনটা দেখবো। আমরা সাধারণত কাইনেটিক ফ্রিকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ইয়ার ড্র্যাগও জিজ্ঞাসা করে আর ইম্পালসিভ ফোর্সও জিজ্ঞাসা করে। তাহলে এই কটা ফোর্স আমরা শুধুমাত্র এখানে দেখবো। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে এখান থেকে আমি না দেখিয়ে, এখানে জায়গা আছে কিনা দেখি। কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে, এখানে জায়গা আছে কি, এই যে এখানে জায়গা আছে, এখান থেকে আমি লিখে দেখিয়ে দিচ্ছি ওখানে যাওয়া থেকে। কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়, যে ধরো এখানে একটা সারফেস আছে, সে সারফেসটা হচ্ছে রাফ সারফেস। সেই সারফেসের উপরে ধরো একটা ব্লক রাখা আছে, এখানে একটা ব্লক রাখা আছে, সেই সারফেসের উপর একটা ব্লক রাখা আছে, এইখানে একটা ব্লক রাখা আছে, এবং সে ব্লকটা মাস ধরো লেটসে, সে ব্লকটার মাস ধরো এম। সে ব্লকটাকে আমি এই দিক বরাবর একটা ভেলোসিটি দিলাম বা একটা ফোর্স দিয়ে এখান থেকে ওকে মুভ করিয়ে এইখানে নিয়ে আসলাম। এইটুকুর যদি ডিস্টেন্স আমরা বলি এক্স, তাহলে এক্ষেত্রে এমজি তো কাজ করবে নিচের দিকে, তোমরা অলরেডি জানোই, আর ফ্রিকশনাল কাজ করবে তার উল্টো দিকে, এবং সেটা কাজ করবে কত, মিউ এম জি। আমি ফোর্স অ্যাপ্লাই করছি কোন দিকে, দেখো ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি তার কোন দিকে, এই দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার এই দিকে, কিন্তু ফোর্স কাজ করছে এই দিকে, মানে মিডলের অ্যাঙ্গেল কত হচ্ছে, ফোর্স কাজ করছে আমার এই দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এই দিকে, তাহলে মিডলের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে যে ওয়ার্কডানটা হবে, তাহলে এখানে থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে যে ওয়ার্কডানটা হবে সেটা কি হবে, নেগেটিভ ওয়ার্কডান। তাহলে এখান থেকে অবজেক্টটাকে যদি আমি এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে ওয়ার্কডান আমার কত হবে, তাহলে অবজেক্টটাকে যদি আমি ওখান থেকে এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কডানটার ভ্যালু হয়ে যাচ্ছে ডাব্লু, যদি এটা আমি বলি এ, এটা যদি বলি বি, তাহলে ডাব্লু এ বি ইকুয়ালস টু ওয়ার্কডান হয়েছে মাইনাস মিউ এম জি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স। একরকম ভাবে যদি আমি ব্লকটাকে উল্টো ভাবে নিয়ে আসতাম, এদিক থেকে যদি এদিকে নিয়ে আসতাম, তখন ফ্রিকশনাল ফোর্স কিন্তু উল্টো দিকে কাজ করতো। তাহলে এখনো মিডল অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি হতো। তখনও যদি আমি এ থেকে বিতে নিয়ে আসতাম, বি থেকে এতে নিয়ে আসতাম, তাহলে বি টু এ, তবুও কিন্তু ওয়ার্ক ডান মাইনাস মিউ এম জি ইন্টু এক্স হতো। তাহলে আমি যদি বলতাম যে এই এ পয়েন্ট থেকে একটা অবজেক্টকে এখানে নিয়ে গেলাম, এবার বি পয়েন্ট থেকে আবার এখানে নিয়ে আসলাম, তাহলে সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কত হয়ে যাচ্ছে, টোটাল ওয়ার্ক ডান যদি বলতাম, তাহলে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকাল টু ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ ইজিক্যাল টু, দেখো দুটো কিন্তু অ্যাড হয়ে আছে, তাহলে মাইনাস টু মিউ এম জি ইন্টু এক্স হয়ে আছে। এখানে কিন্তু দেখো ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে কিন্তু ক্লোজ পাথ নিয়েছি আমরা, কিন্তু সেক্ষেত্রেও অকডানের ভ্যালু জিরো হচ্ছে না, এটা কিন্তু নট ইকুয়ালস টু জিরো, জিরো হচ্ছে না, যেহেতু এটা নন কনজারভেটিভ ফিল্ড, তার জন্য পাথের উপরে ডিপেন্ড করছে। আর নন কনজারভেটিভ ফিল্ডে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, এবং ওই ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান সেটা পাথের উপর ডিপেন্ড করবে,
এবং ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট যদি সেমও হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ভ্যালু 0 হবে না। আর নন কনজারভেটিভ ফোর্স সবসময়তে এনার্জি কি করে লস করে। এই যে নেগেটিভ সাইন দেখতে পাচ্ছ, নেগেটিভ সাইনের মিনিংই হলো লস, এনার্জি লস করা। আমরা দেখবো এখন যে নেগেটিভ সাইন অ্যাকচুয়ালি কি ডিফাইন করে। নেগেটিভ সাইন অলওয়েজ ডিফাইন করে লস ইন এনার্জি ডিফাইন করে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা কথা যেটা বলছিলাম, যে এখানে যে ওয়ার্ক ডানের ভ্যালু আমি নেগেটিভ সাইন পেয়েছি সেটা কি ডিফাইন করে, এনার্জির অলওয়েজ লস ডিফাইন করে। যদি পজিটিভ সাইন পেতাম তাহলে এনার্জির গেইন আমরা বোঝাতাম। তাহলে আরেকটা কথা যেটা, যে এই নন কনজারভেটিভ ফোর্সের জন্য দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি, দেয়ার ইজ, আচ্ছা উইল লিখে দাও, দেয়ার উইল বি নো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কি হবে না, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তাহলে যদি কোনো ক্ষেত্রে এনি হাও যদি তুমি দেখতে পাও কোথাও যে পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে সেক্ষেত্রে যদি কোথাও পোটেনশিয়াল এনার্জি আছে থাকে, সরি, যদি দেখো যে কোথাও পোটেনশিয়াল এনার্জি আছে, ইফ দেয়ার ইজ এ পোটেনশিয়াল এনার্জি, তাহলে দেন দেয়ার মাস্ট বি এ, there must be a conservative force। যদি কোথাও পোটেনশিয়াল এনার্জি পাও তাহলে সেখানে কনজারভেটিভ ফোর্স অবশ্যই আছে, কারণ নন কনজারভেটিভ ফোর্স কখনো পোটেনশিয়াল এনার্জি স্টোর করতে পারে না, আর বাবারও ক্ষমতা নেই পোটেনশিয়াল এনার্জি স্টোর করবে। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সই পোটেনশিয়াল এনার্জি স্টোর করতে পারে। নন কনজারভেটিভ ফোর্সের কাজই হলো এনার্জিকে শুধুমাত্র নষ্ট করা। এর কাজ কখনো এর কাজ কিন্তু সঞ্চয় করা না, এর কাজই হলো নষ্ট করা। আচ্ছা, তাহলে দেখো নন কনজারভেটিভ ফোর্সের সব পয়েন্ট গুলো দেখে নাও একটু। এখানেই হবে, কোথায় গেল, সরি, এক্সাম্পল কাইনেটিক ফ্রিকশন হচ্ছে নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল একটা বলেছি, যেটা একটু ওকে বললাম। তাহলে এটা টোটাল অর্গানের ভ্যালু এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেগেটিভ সাইন কি ডিফাইন করে, নেগেটিভ সাইন সিগনিফাইজ দ্যাট ইট লস এনার্জি। তোমাদের নোটসে তো দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে, যেটা আমি বুঝিয়ে দিলাম। ফর নন কনজারভেটিভ ফোর্স দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইফ দেয়ার ইজ পোটেনশিয়াল ইন এ সিস্টেম, যদি একটা সিস্টেমে পোটেনশিয়াল এনার্জি যদি থাকে কোনো মতে, দেন ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার মাস্ট বি এ কনজারভেটিভ ফোর্স। এটা অবশ্যই এটা ক্লিয়ার যে সেখানে কোনো না কোনো কনজারভেটিভ ফোর্স আছেই বলেই পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন। পোটেনশিয়াল এনার্জি তোমরা অলরেডি জানোই। পোটেনশিয়াল এনার্জি যদি আমি বলি যে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র স্টোর হয় দুটো কারণের জন্য। মেনলি যদি আমি বলতে চাই তাহলে দুটো কারণের জন্য। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোর, পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় দুটো কারণের জন্য সাধারণত। একটা হচ্ছে তোমার পজিশন চেঞ্জের জন্য, আর দুই নম্বর হচ্ছে ডিফরমেশনের জন্য। এটা হচ্ছে ধরো এটা স্প্রিং ছিল এরকম শেপের, সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, এইরকম শেপ করে দিলাম, তাকে টেনে ধরো আমি বড় করলাম, সেটা হতে পারে। বা ধরো একটা স্প্রিং এই শেপের ছিল, তাকে চেপে ছোট করলাম, ছোট করলে কি রকম হবে, তাকে যদি ছোট করে দিই তাহলে ধরো এইগুলো খুব কাছাকাছি চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা তার যেহেতু শেপ চেঞ্জ করেছি, তাহলে শেপ চেঞ্জ করার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তাহলে মেনলি দুটো কারণের জন্য আমাদের পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। এই ধরনের পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর এই ধরনের পোটেনশিয়াল এনার্জি পজিশনাল চেঞ্জের জন্য যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে ফিল্ডের জন্য যে পোটেনশিয়াল এনার্জি সেটা। তাহলে এখানে দেখো ওটা লেখা হয়। হ্যাঁ, এবার আরেকটা কথা, যে যে পোটেনশিয়াল এনার্জির কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য, নন কনজারভেটিভ ফোর্স কিন্তু সে পোটেনশিয়াল এনার্জি স্টোর করতে পারে না। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন অনলি ফর কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের জন্যই পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করা হয়। পয়েন্টগুলো ভালো করে মাথায় ঢোকাও। Potential energy is a special form of energy which is stored due to change of position, পজিশন চেঞ্জের জন্য স্টোর হয়। দুই নম্বর হচ্ছে শেপ, শেপ চেঞ্জের জন্য, যেটা আমি তোমাদের বললাম।
বাই দ্য কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের জন্য পজিশন এবং যদি শেপ চেঞ্জ হয় তবেই পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। কনজারভেটিভ ফোর্স অকডাউন, কনজারভেটিভ ফোর্স যে অকডাউন করবে সেটা শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের জন্য ইউজ হবে, সেটা কিন্তু কাইনেটিক চেঞ্জের জন্য ইউজ হবে না। ইন দ্য স্পেস অকুপাইড বাই দ্য কনজারভেটিভ ফোর্স, এগুলো গল্প লেখা আছে, গল্প তোমরা নিজে থেকে পড়ে নিতে পারবে। পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটা আমি বললাম স্প্রিং দিয়ে যেটা বললাম, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যেটা তোমরা পড়েছো, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্সের তার জন্য পোটেনশিয়াল এনার্জি। এখানে যেটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা, ওয়ার্ক ডান ইকুয়ালস টু নেগেটিভ সাইন অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে ডেল ইউটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, নেগেটিভ সাইন সামনে, আর ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক ডান। লিখে দিয়েছি, ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য কোন ফোর্স, কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স দিয়ে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে ডাব্লু। ইফ কনজারভেটিভ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ প্যারালাল টু ডাব্লু, যদি কি হয় যে ডাব্লুর প্যারালাল হয়, সরি, যদি কনজারভেটিভ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট প্যারালাল হয়, মানে কি কনজারভেটিভ ফোর্স ধরো এদিকে অ্যাপ্লাই হচ্ছে আর ডিসপ্লেসমেন্টও যদি এইদিকে হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমি বসি, এটা যদি আমি বলি এক্সাম্পল স্বরূপ, ধরো এখানে একটা ব্লক রাখা আছে, সেটা গ্রাউন্ডে একটা ব্লক রাখা আছে, তুমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, তার ফলে কি হলো, গ্র্যাভিটির বিরুদ্ধে সেখানে সেটাকে তুমি তুলে ধরো এখানে নিয়ে আসলে, তাহলে এখান থেকে যেইটুকু ডিসপ্লেসমেন্ট তুমি ঘটিয়েছো এইচ পরিমাণ, তার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, সেটা হচ্ছে এম জি ইন্টু এইচ। এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে এবং সেটা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে ওটাই কথা বলা আছে যে ইফ, এখানে ওটাই কথা বলা আছে, কোথায় গেল, ইফ, কি হচ্ছে, সরি, এটা তো অ্যাপ্লাইড ফোর্স, যেটা একটু বললাম সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এখানে কনজারভেটিভ, এখানে যে কনজারভেটিভ ফোর্সটা আছে সেটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাহলে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কিন্তু সেখানে কিন্তু অকডাউনের ভ্যালু নেগেটিভ হবে। অকডাউনের ভ্যালু, সরি, অকডাউনের ভ্যালু আসবে নেগেটিভ এক্ষেত্রে। কারণটা হচ্ছে যে যে ফোর্সটা কাজ করছে, কনজারভেটিভ ফোর্সটা, সেটা নিচের দিকে কাজ করছে, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, তাহলে মিডল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আর যদি প্যারালাল হয়, মানে কি উল্টো কেসটা যদি হয়, যে ব্লকটাকে যদি আমি এই হাইট থেকে ফেলে দিই, তাহলে সে কোন দিকে নামবে, নিচের দিকে নামবে, আর তখন যে অকডাউনটা হবে উল্টো কেসটা, তখন সেটা কিন্তু পজিটিভ হবে। আমি দেখাচ্ছি তোমাদের, ওই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ডেল ইউটা হচ্ছে কি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে ডেল ইউটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ মানে তোমাদের সবসময় বলেছিলাম, চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, নোট দিয়ে দেখো, if we move in favor of conservative, then potential energy decrease। যদি কনজারভেটিভ ফোর্সের ফেভারে আমরা মুভ করি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে। সেক্ষেত্রে কি হবে আমি বলছি, আচ্ছা এটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আচ্ছা এটাকে আমি এখানে ক্লিয়ার করছি তোমাদের জন্য। কি বলা হলো ওখানে, যে যদি দেখা যায় যে আমরা ইন ফেভারে মুভ করছি, মানে ধরো এইরকম, ধরো একটা স্প্রিং আছে, একটা স্প্রিং ছিল, সেটাকে টেনে আমি এরকম ধরনের শেপ দিয়েছি, ইলংগেট করেছি, তাহলে এখন কনজারভেটিভ ফোর্স কাজ করবে এই দিকে। এবার আমি যদি এটাকে, কনজারভেটিভ ফোর্স এদিকেও কাজ করছে, আমি যদি এর ফেভারে মুভ করি, মানে যদি এটাকে আস্তে আস্তে আমি ডেল দিই, যদি এইদিকেই মুভ করাই, যাতে করে স্প্রিংটার শেপ আবার আগের অবস্থায় যদি ফিরে আসে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু আবার জিরো হয়ে যাবে। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হয়ে যাবে আবার জিরো। তার মানে যদি আমি তার ডিসপ্লেসমেন্টটা ইন ফেভার অফ কনজারভেটিভ ফোর্সে হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ করবে। কিন্তু এখানে কি দেখবো আমরা, যে কোথা থেকে মিলছে দেখো, ওয়ার্ক ভ্যালু এখানে ওয়ার্ক হবে পজিটিভ। কারণটা কি, যে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, ফোর্সটাও আমরা সেদিকে অ্যাপ্লাই করেছি, তার ফলে কি দেখতে পাচ্ছি, ওয়ার্ক পজিটিভ। আর আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ইউ। এবার ডাব্লিউ যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ ভ্যালু কি সামথিং এটা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। তার মানে আমি পেয়ে যাচ্ছি ডেল ইউটা হয়ে যাচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, আমরা এটা মানে জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু নেগেটিভ। তার মানে আমি বুঝতে পারছি যে ইনিশিয়ালের যে ভ্যালু,
সেটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি বিগ, এটা এ ভ্যালুটা হচ্ছে ছোট স্মল। তাহলে যদি ইনিশিয়ালি ভ্যালু বেশি হয়, ইনিশিয়ালের ভ্যালুটা বড় হয়, আর যদি ইনিশিয়াল ফাইনাল ভ্যালুটা ছোট হয়, তার মানে কি দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি কি করছে, ডিক্রিজ করছে। তাহলে ইন ফেভারে যদি মুভ করি, তাহলে আমাদের ছোট করে মনে রাখার জন্য আমরা কি করব, যেদিকে গ্র্যাভিটেশনাল সরি যেদিকে আমাদের কনজারভেটিভ ফোর্স কাজ করছে সেদিকেই যদি আমরা মুভ করি, তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, আর অপোজিট দিকে মুভ করলে ইনক্রিজ করবে। আর একটা এক্সাম্পল নিতে পারি, ধরো এখানে একটা ব্লক ছিল একটু আগে যেটা আমি বলছিলাম, এটা একটা ব্লক আছে, সেটা ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। সে গ্রাউন্ড থেকে ধরো এই ব্লকটা এই সাইডে আছে। এই ব্লকটাকে যদি আমি এখান থেকে ড্রপ করে দিই, তাহলে কি হবে, সে এখান থেকে এখানে পড়বে। তো সে যখন এখান থেকে এখানে পড়বে, তখন দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে, নিচের দিকে, মানে কনজারভেটিভ ফোর্সটা কোন দিকে কাজ করছে, আমাদের নিচের দিকে। কনজারভেটিভ ফোর্স কাজ করছে নিচের দিকে। এবার সেটা কাজ ভ্যালু কত, এমজি। ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু হয়ে যাচ্ছে, ডাব্লিউর ভ্যালু হচ্ছে পজিটিভ। কিন্তু পোটেনশিয়াল এনার্জি এই রেফারেন্সের পয়েন্টের অ্যাবাউটে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি পেয়েছি আমরা, যে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছে, তাহলে ডেল ইউ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে ফাইনাল ভ্যালুটা হয়ে যাচ্ছে ছোট, আর ইনিশিয়াল ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা হচ্ছে ছোট, আর ইনিশিয়াল ভ্যালুটাই কি হয়ে যাচ্ছে, বড়। ওই জন্য পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ফাইনাল ভ্যালু এখানে আমি বলতে পারি, যদি আমি এখান থেকে বলি, তাহলে সেক্ষেত্রে ফাইনাল ভ্যালু ছোট হয়ে যাচ্ছে আর ইনিশিয়াল ভ্যালু বড় ছিল, মানে ইনিশিয়াল ভ্যালু ছিল এটা এমজিএইচ, আর এখানে ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি কি পাচ্ছি, ডিক্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু এই অপোজিটে যদি যাই, মানে যেটা আমি বলছিলাম একটু আগে, যদি এই ব্লকটাকেই, আচ্ছা এখানে এখানে না বলে এখানে ধরো বলছি, আমি যদি এরকম করতাম যে ধরো এই ব্লকটাকে, মানে ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই গ্রাউন্ডে একটা ব্লক রাখা ছিল, সেটাকে আমি এখান থেকে গ্রাউন্ড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এই সাইডে নিয়ে গেলাম। এখানে যদি আমি ব্লকটাকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে এই সাইডে আমি ব্লকটাকে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে এমজি কাজ করছে নিচের দিকে, আমি ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি তার উল্টো দিকে, তার মিডলের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, সেক্ষেত্রে ডাব্লিউর ভ্যালু পেয়ে যাচ্ছি নেগেটিভ। তাহলে ডেল ইউ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, আর ডেল ইউ এর ভ্যালু পজিটিভ মানে কি, যে ফাইনাল ভ্যালুটা গ্রেটার দেন ইনিশিয়াল ভ্যালু, তাহলে ফাইনাল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু থেকে বড়। তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি গেইন করছে। তাহলে এক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি গেইন করছে। আমরা এখানে কি শিখলাম, দুটো জিনিস শিখলাম, যে ইন ফেভারে যদি আমরা মুভ করি তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, আর যদি ফেভারে না মুভ করে, মানে এদিকে হচ্ছে এমজি, তাহলে এর উল্টো দিকে যদি মুভ করি, ইন অপোজিটে যদি মুভ করি, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি করবে, ইনক্রিজ করবে। তাহলে এখানে ওটাই পয়েন্ট লেখা আছে আমাদের, তাহলে আমাদের ওই পয়েন্টটাই লেখা আছে এখানে দেখো। তাহলে এখানে দেখে নাও, ওই পয়েন্টটাই লেখা আছে, if we move in favor of conservative, then the potential energy decrease। যেখানে যেটা বলেছিলাম একটু আগে, ডাব্লিউ পজিটিভ হবে আর এটা হবে নেগেটিভ, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। ইফ উই মুভ অ্যাগেন্স্ট, দেন পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। ডাব্লিউ হয়ে যাবে এক্ষেত্রে নেগেটিভ, আর এটা হয়ে যাবে তাহলে পজিটিভ। পজিটিভ হলে মানে ফাইনাল ভ্যালু বেশি, ইনিশিয়াল ভ্যালু কম। এক্সাম্পল যেটা একটু বললাম, যে একটা স্প্রিং কে যদি ইলংগেট করি, তাহলে এটা তোমার নোটস থেকে পড়ে নেবে। পোটেনশিয়াল এনার্জি, মানে ওটা আগেরটা যে লেখা আছে সেটাই এখানে লেখা আছে, তোমরা নোটস থেকে পড়ে দেখে নিবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি থেকে আমরা কিভাবে ফোর্স ক্যালকুলেট করব, সেটা দেখো। সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, যেটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি থেকে আমরা কিভাবে ফোর্স ক্যালকুলেট করব, সেটা সেটা করার জন্য আমি এখানে আমাদের পেজ ফাঁকা আছে কি, আমি ইয়েতে চলে যাচ্ছি, যেখান থেকে আমি করাচ্ছিলাম তোমাদেরকে, সেখানে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। এখানে দেখো, তোমরা এতে কি বলছে তোমাদের
তোমরা ইয়েতে কি বলছো, তোমরা ক্লাস 12-এ তোমরা অলরেডি পড়েছিলে যে ফিল্ড অ্যান্ড ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে যে রিলেশন ছিল সেটা কি ছিল? ই ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর। এটা তোমরা অলরেডি পড়েছিলে। এবার এখানে যদি আমরা এটা করি যে এই ফিল্ডের সাথে ধরো চার্জকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, এখানে আমি চার্জ মাল্টিপ্লাই করছি, তাই এটা চলে আসবে আমার ফোর্স ইকুয়ালস টু মাইনাস, এটা আমাদের ভি ইন্টু কিউ মানে হয়ে যাবে ডাব্লিউ ইন্টু ডি বাই ডিআর। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে ফোর্স আর পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে ফোর্স অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন, সরি এটা হচ্ছে কি পোটেনশিয়াল, আর এটা হয়ে যাচ্ছে, সরি এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল, নট পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল। আর এইটা যেটা আমি এখন লিখেছি যে এটা ডাব্লুটা, এই ডাব্লুটা হয়ে যাচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে ডাব্লুটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর বিটাটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে ফিল্ড আর এর মধ্যে কি বলছি তোমার, ফিল্ড আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন হচ্ছে কি এফ ইজিক্যাল টু মাইনাস ডিডাব্লিউ বাই ডিআর। ঠিক আছে, ডিইউ দিয়ে আমি লিখেছি এখানে, তোমাদের নোটসে দেখবে ডিইউ দিয়ে আমি লিখেছি। তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস ডিডাব্লিউ বাই ডিআর আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি তোমাকে বলবে কি এই যে এটা দেখতে পাচ্ছ ডাব্লিউটা, সেই ডাব্লিউটা ফাংশন অফ এক্স ওয়াই জেড হলো তিনটারই ফাংশন বলে দিলে, কেন এখানে কি দেখেছি দেখো আর দিয়েছি, যদি তিনটারই ফাংশন বলে দেয় তাহলে সেখান থেকে যদি আমাকে এফ এর ভ্যালু বের করতে বলে তাহলে কিভাবে আমরা বের করব। তাহলে সেটা বের করার জন্য আমরা প্রথমে করব কি, যেটা সেটা হচ্ছে আচ্ছা ডেল অপারেটরটা তোমরা বুঝতে পারবে না, আসলে যদি আমি লিখে দিচ্ছি, ডেল অপারেটরটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটাকে আমরা ডেল অপারেটর বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এটাকে বলি আমরা ডেল অপারেটর। এখানে দেখো ডেল আমি লিখছি, এই ডেলটাকে ডেল ডেল এক্স মানে হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ সামথিং, যেটা আমি লিখবো এখানে যদি ইউ লিখি যা যা লিখবো বাই এক্স উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ সামথিং যা এখানে লিখবো সেটা উইথ রেসপেক্ট টু এক্স, সেটাকে বলছি আমরা ডেল। আচ্ছা ডি ডি এক্স আর ডেল ডিএল এক্স এর মধ্যে ডিফারেন্স কোথায়, এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন, এটাকে বলছি আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। পার্সিয়াল মানে কি বোঝায়, আমি যদি তোমরা যদি বলো যে স্যার আপনি পার্সিয়াল হয়ে গেছে, পার্সিয়াল হয়ে যাওয়া মানে কি আমি শুধুমাত্র কাউকে যে কোনো একজনকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি, বাকিদেরকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি না, কোনো একজনকে ইম্পর্টেন্স দিচ্ছি, তাহলে সেটাকে মনে করবো পার্সিয়াল। তাহলে এক্ষেত্রেও কি যে যেহেতু আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এক্সটা ইম্পর্টেন্ট আমার কাছে, অন্য যারা আছে তারা হচ্ছে পার্সিয়াল, তারা হচ্ছে ইম্পর্টেন্ট না, তারা মানে তারা হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সটাই হয়ে যাবে ভ্যারিয়েবল, আর এক্সটাই হবে ভ্যারিয়েবল, আর ওয়াই অর জেড এরা হয়ে যাবে কনস্ট্যান্ট। তার মানে তাদের কোনো ভ্যালু চেঞ্জ হবে না, তারা কি হবে যদি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করি আমরা যেরকম জিরো হয় তার সেরকম টাইপের জিরো হয়ে যাবে। আচ্ছা এবার আমরা এটাকে ফোর্সটাকে আমরা লিখি এভাবে, ফোর্স ইকুয়ালস টু ডেল অফ ডাব্লু, যেহেতু আমি পোটেনশিয়াল এনার্জিকে ডাব্লু দিয়ে লিখেছি, সামনে একটা মাইনাস, এর মিডিলে কিন্তু কোনো ডট বা ক্রস সাইন হয় না, মানে এই ডেল আর ডাব্লিউর মিডিলে কোনো ডট বা ক্রস সাইন হয় না। অ্যাকচুয়ালি কি যে যেহেতু এটা হলো ভেক্টর, এটা হচ্ছে স্কেলার, এটার সাথে এটা আমি বলতে পারি যে গুণ আকারে আছে, কিন্তু না ডট না ক্রস। এবার এখান থেকে যদি ভাঙাই তাহলে আমরা আচ্ছা লিখে দেখিয়ে দিচ্ছি, আমি এফটাকে আমি লিখলে কি লিখতে পারি, এফ যেহেতু ভেক্টর তাহলে এক্স কম্পোনেন্ট এফ এর ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড এফ এর জেড কম্পোনেন্ট ইকুয়ালস টু, মাইনাস তো বাইরে রাখলাম, আচ্ছা মাইনাসে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে ডেল ডেল এক্স ডাব্লু আই ক্যাপ মাইনাস ডেল ডাব্লু ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ডাব্লু ডেল জেড কে ক্যাপ।
এবার যদি আমি কম্পেয়ার করি তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ বাই del x, if y equals to minus del w by del y, and if z equals to minus del w by del z. তাহলে f এর ভ্যালু f কিভাবে আমরা বের করব, সবগুলো আমরা বেসিকে গেলাম। তাহলে x টা আমরা কিভাবে বের করব, আর y টাই কিভাবে বের করব, আর z টাই কিভাবে বের করব সেটা আমরা শিখলাম। এবার তোমাকে যখন প্রবলেম দিবে সেক্ষেত্রে তোমরা সেই ভ্যালু পুট করে ক্যালকুলেশন করব আমরা। দেখো এখানে এটাতে একটা প্রবলেম দিয়েছি আমি, একটা প্রবলেম আমরা করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রবলেম আমরা করি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন ওটাই আমি বললাম তোমাদের, ক্যালকুলেশন অফ ফোর্স পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন থেকে ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে এটাই তো লিখলাম, এফটা এখান থেকে লিখলাম। আচ্ছা, এখানে একটা লিখে দিয়েছি আমি, দেখো নোটসে তোমরা পেয়ে যাবে, ডেল ডেল ইউ ডেল ইউ del u del x সমান হচ্ছে কি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, এখানে একটা ভালো কথা যে ইউটা আমি এখানে ধরেছি পোটেনশিয়াল এনার্জি, ইউটাকে আমি পোটেনশিয়াল এনার্জি ধরেছি, তোমাদের বোঝার ওখানে আমি ধরেছি তোমাকে ডাব্লিউ তে ধরেছি, উল্টা হয়ে গেছে একটু। এটা মানে বোঝায় যে কিপিং ওয়াই অ্যান্ড জেড কনস্ট্যান্ট, ওয়াই আর জেড কে আমরা কনস্ট্যান্ট রেখে যে ডিফারেন্সিয়েশন করছি সেটাকে আমরা বলছি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স। আচ্ছা, partial differentiation of something with respect to x. Similarly for del u del y del u del z, যখন del u del z করব তখন x and y কনস্ট্যান্ট থাকবে, আর যখন del u del y করব তখন আমাদের x and z কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তাহলে এই প্রবলেমটা আমরা যদি সলভ করতে চাই তাহলে আমি এই প্রবলেমটা তোমাদের করিয়ে দিচ্ছি। এটা প্রবলেমটা কি বলেছে আমাকে, কোন পয়েন্টে বলেছে, ই পোটেনশিয়াল এনার্জি অ্যাট কত বলেছে, এক্স ওয়াই জেড ইজ এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড জেড এক্স, ক্যালকুলেট ফোর্স অ্যাট অন কমা অন কমা অন অন কমা অন কমা আমাকে ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সেটা আমরা কিভাবে করব, তাহলে এটাকে আমি চলে যাচ্ছি তোমাদের ওখানে যে করাই, এখানে এই জায়গা থেকে স্পেস নেই যেহেতু আমাদের, তাহলে আমাদের সুবিধা হবে এখানে। আমাদের কি বলেছিল এখানে যে প্রবলেমটাতে দেখো, প্রবলেমটাতে আমাদের বলেছে যে ইউটা আমাদের বলেছিল কি, একটু আগে দেখলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তোমরা করবে কি, নোটস নিয়ে বসবে, নোটস দেখে দেখে আমার ভিডিও দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার আমাকে বের করতে বলেছিল কোন পয়েন্টে, ওয়ান কমা ওয়ান কমা ওয়ান, এই পয়েন্টে আমাকে বের করতে বলেছিল। তাহলে প্রথম কাজ কি, আমাকে এফ এক্স বের করা। তাহলে এফ এক্স ইকুয়াল টু আমি যেভাবে করছি সেভাবে করবে, একটার পর একটা স্টেপ। তাহলে মাইনাস ডেল অফ ডেল এক্স উইথ রেসপেক্ট টু ডেল ইউ ডেল এক্স। এটাকে যদি আমি করি তাহলে দেখো, মাইনাস আমি প্রথম তোমাদের যেহেতু করাচ্ছি ওই জন্য আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার এখান থেকে যদি আমি করি তাহলে এখানে দেখো এক্সটা ভ্যারিয়েবল কিন্তু ওয়াইটা তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটাকে যদি কনস্ট্যান্ট তো ওয়াইটাকে বাইরে করে নেবো, তাহলে মাইনাস ওয়াই হয়ে গেল এটা। তারপরেরটাতে দেখো এখানে এক্স নেই যেহেতু, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়ে যায়, জিরো হয়ে যায়। প্লাস এখানে কি হবে, জেডটা কনস্ট্যান্ট, তাহলে হয়ে যাবে আমাদের জেড, আর এক্স ডিফারেন্সিয়েশন তো এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়েছি মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা হয়ে গেল আমার এফ এক্স। একই রকম ভাবে যদি আমি এফ ওয়াই ক্যালকুলেট করি, তাহলে এফ ওয়াই মানে হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালু পুট করি তাহলে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এখানে ভ্যালু পুট করলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা যদি করি তাহলে আগের মতো একই রকম ভাবে যদি করি তাহলে এখানে চলে আসে আমার মাইনাস এক্স প্লাস জেড। একরকম ভাবে যদি এফ জেড আমরা করি তাহলে এখান থেকে আমাদের চলে আসবে মাইনাস, একরকম ভাবে করলে করে নাও, তাহলে এখানে কত হবে, ডেল ইউ ডেল জেড করবো, তাহলে সে ডেল ইউ ডেল জেড করলে মাইনাস ওয়াই প্লাস এক্স আসবে আমাদের। তাহলে আমাদের চলে আসে ওটার ভ্যালু চলে আসে
ওটার ভ্যালু চলে আসে আমাদের ওয়াই প্লাস এক্স। তাহলে এখান থেকে যদি আমি এফটাকে লিখি তাহলে এফ সমান কত আসবে? এফ সমান আমরা জানি এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। যদি ভ্যালু পুট করি তাহলে আমাদের এখান থেকে ভ্যালু পুট করলে দেখো চলে আসে এফ এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা? মাইনাস সরি, এফ এক্স এর ভ্যালু পেয়েছি মাইনাস ওয়াই জেড। তাহলে এফ এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা মাইনাস ওয়াই প্লাস জেড আই ক্যাপ প্লাস এফ ওয়াই এর ভ্যালু আমরা পেয়েছি এখানে, সেটার ভ্যালু পেয়েছি আমরা এফ ওয়াই এর ভ্যালু এক্স প্লাস জেড, তাহলে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস এক্স প্লাস জেড জে ক্যাপ প্লাস মাইনাস অফ জেড এর ভ্যালু সেটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস এক্স কে ক্যাপ। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিই না, তাহলে মাইনাসটা আমি যদি কমন নিই তাহলে এখান থেকে আমার পেয়ে যাচ্ছি ওয়াই প্লাস জেড আই ক্যাপ প্লাস এক্স প্লাস জেড জে ক্যাপ প্লাস ওয়াই প্লাস এক্স কে ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমরা, আচ্ছা এবার কোন পয়েন্টে বের করতে বলেছে দেখো, এফ অ্যাট পয়েন্ট ওয়ান কমা ওয়ান কমা ওয়ান পয়েন্ট আমাকে বের করতে বলেছে। তাহলে করার জন্য কি করবো, এক্স এর জায়গাতে ওয়ান, ওয়াই এর জায়গাতে ওয়ান আর জেড এর জায়গাতে ওয়ান পুট করবো, তাহলে পুট করো। তাহলে মাইনাস এখানে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস ওয়ান, ভেঙে ভেঙে করাচ্ছি যেহেতু প্রথমে একটা প্রবলেম করিয়ে দিচ্ছি আমি। তারপরে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান জে ক্যাপ প্লাস ওয়ান প্লাস ওয়ান কে ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস টু কমন নিয়ে নাও, তাহলে থাকছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। যদি আমাকে ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করতে বলতো, ফোর্সের যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে বলতো তাহলে কি করতাম আমরা? তাহলে রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার হতো, তাহলে টুটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ওরকম হয়ে যেত। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু পেয়ে যাচ্ছে টু রুট থ্রি পেয়ে যেতাম। তাহলে সেক্ষেত্রে আমরা সেরকম ভাবে ক্যালকুলেশন করে নেবো, যদি আমাদের ভ্যালু চাই তবে, আর যদি ভ্যালু না চাই তাহলে এভাবে করবো। তাহলে করলাম কি হবে, প্রবলেমটা একটু ভালো করে দেখো, আবার স্টেপ ওয়াইজ স্টেপ দেখো। ইউটা আমাকে বলে দিয়েছিল কোন পয়েন্টটা বের করতে হবে, সেটা আমাকে বলে দিয়েছিল। প্রথম করলাম আমরা এফ এক্স, তারপর হচ্ছে এফ ওয়াই, তারপরে হচ্ছে আমাদের এফ জেড, এবং সেটা করে এফটা আমরা বের করলাম। এফটাকে এক্স এর জায়গাতে এফ এক্স এর ভ্যালু পুট করলাম, এফ ওয়াই এর জায়গাতে এফ ওয়াই এর ভ্যালু, আর এফ জেড এর জায়গাতে এফ জেড এর ভ্যালু পুট করলাম। পুট করার পরে কি করলাম আমরা, সেটাকে ঠিকঠাক করলাম। তারপরে যে পয়েন্টটা আমাকে বের করতে হবে সেই পয়েন্টে আমরা ভ্যালু পুট করলাম, তার এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু, এবং সেখান থেকে আমরা এফ এর ভ্যালু পেলাম। যদি ম্যাগনিটিউড চাই তাহলে এটা ম্যাগনিটিউড বের করবো, আর যদি আমাদের ভেক্টর ফর্মুলা চাই তাহলে ভেক্টর ফর্মুলা আমরা ক্যালকুলেট করবো। এখানে অনেকটা এই টাইপের প্রবলেম আমাদের অনেকগুলো দেওয়া আছে, সেটা আমরা এখান থেকে করে নেব। দেখো এখানে এই টাইপের প্রবলেম আমি এখানে দিয়েছি তোমাদের অনেকগুলো, তোমরা এখান থেকে করে নেবে। এই টাইপের প্রবলেম আমাদের অনেকগুলো দেওয়া আছে, আমি দিয়েছি তোমাদেরকে। এটা প্রবলেম তো এখনই করালাম, যে যে ভ্যালুটা আমাদের এখনই পেলাম সেটা এখনই করালাম তোমাদের। এখানে একটা প্রবলেম দেওয়া আছে দেখো, যেটা তোমরা যদি নোটসটা একটু যেটা পড়ালাম সেটা যদি বুঝে থাকো তাহলে উত্তর দিতে পারবে। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম ইনক্রিজ ইফ ওয়ার্ক ডান। তাহলে প্রথমে এখানে কি কি জিনিস আছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতে পারে কি, কনজারভেটিভ ফোর্স, এক নম্বর পয়েন্ট। আর ওয়ার্ক ডান বলেছে। এবার ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ কখনো হয়, একটু আগে দেখলাম, যদি আমরা যে কনজারভেটিভ ফোর্স আছে তার যদি উল্টো দিকে যায়, তাহলে অপোজিট দিকে যায়। তাহলে এখন দেখো এক নম্বর অপশন কি দিয়েছে, আপন দ্য সিস্টেম বাই এ নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স তো কখনো পোটেনশিয়াল এনার্জির ভালো ভাঙা করতে পারে না। মানে পোটেনশিয়াল এনার্জি কি করতে পারে না, না ভ্যালু ইনক্রিজ করতে পারে না ডিক্রিজ করতে পারে, এর কাজই হলো শুধুমাত্র এনার্জিকে লস করা। by the system against by the system against the conservative force। তাহলে দেখো against এ কাজ করছে এবং কনজারভেটিভ ফোর্সে কাজ করছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ইনক্রিজ করবে। তাহলে এটাই আমাদের অপশন হবে। পরের অপশন গুলো দেখে নাও, যদিও আমাদের দেখাবো, দেখে নিই একটু শুধু। বাই দ্য সিস্টেম অ্যাগেন্স্ট নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স দিয়ে তো একরকম ভাবে পোটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ করতে পারে না। আপন দ্য সিস্টেম বাই এ কনজারভেটিভ ফোর্স, তাহলে সিস্টেমের যদি উপরে কাজ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হবে না, কারণটা হচ্ছে যে আমি প্যারালালে কাজ করি। তো প্যারালালে কাজ করলে ডাব্লিউর ভ্যালু নেগেটিভ পজিটিভ আসবে, আর পোটেনশিয়াল এনার্জি হলো নেগেটিভ চলে আসবে। আচ্ছা, এটা এর পরে আমরা করব, ভিডিওটা আমাদের লেন্দি হয়ে যাবে। এবার প্রথম কথা হলো যে এটাকে এভাবে লিখে লিখে করাতে হবে না, এর থেকে আরো বেশি লিখে লিখে করালে তোমাদের বেটার হবে। থ্যাংক ইউ।